পরীক্ষার জন্য ইংরেজি গ্রামারের একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইম্প্যারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে বদলানোর নিয়মগুলো চলুন একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। তো আজকের এই পুরো আলোচনায় আমরা কি কি শিখব সেটা একবার দেখে নিই। আমরা শুরু করব একদম বেসিক ধারণা দিয়ে, তারপর দেখব 5টি মূল নিয়ম, এরপর নেগেটিভ কমান্ড, লেট দিয়ে শুরু হওয়া বাক্যের বিশেষ নিয়ম, আর পরীক্ষার কিছু কঠিন প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটাও জানব। আর একদম শেষে থাকবে রিভিশন আর প্র্যাকটিস। বেশ, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, ইম্প্যারেটিভ বাক্যের মৌলিক ধারণা। দেখুন, নিয়মগুলো তো আমরা শিখবই, কিন্তু তার আগে এর ভিত্তিটা একটু মজবুত করে নেওয়া দরকার, তাই না? তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এই ইম্প্যারেটিভ সেন্টেন্স বা অন্যজ্ঞাসূচক বাক্য জিনিসটা আসলে কি? এটা যদি আমরা ঠিকমতো না বুঝি, তাহলে পরের নিয়মগুলো বুঝতে কিন্তু বেশ সমস্যা হবে। খুব সহজ করে বললে, যে বাক্য দিয়ে আমরা সরাসরি কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব বা নিষেধ বোঝাই, সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। মানে সোজা কথায় কাউকে কিছু করতে বলা বা কিছু করতে বারণ করা, এটাই এর আসল কাজ। এই উদাহরণগুলো দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ওপেন দ্য ডোর, এটা একটা আদেশ। আবার প্লিজ হেল্প মি, এটা একটা অনুরোধ। একইভাবে দেখুন, উপদেশ, নিষেধ, এমনকি আমন্ত্রণ বোঝাতেও এই ধরনের বাক্য ব্যবহার হয়। আর এই বাক্যগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার মূল সূত্রটা কিন্তু খুবই সহজ। প্রথমে একটা রিপোর্টিং ভার্ব, তারপর একটা অবজেক্ট, আর শেষে টু বসিয়ে ভার্বের মূল রূপটা মানে V1 ফর্মটা বসিয়ে দিলেই হয়। বেশিরভাগ পরিবর্তন কিন্তু এই একটা সূত্র মেনেই হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক আসল পর্বে, সেই 5টি প্রধান নিয়ম যা পরীক্ষার খাতায় সঠিক উত্তর লেখার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। এই সেকশনে আমরা ধাপে ধাপে এই 5টা নিয়ম শিখব। রিপোর্টিং ভার্ব কিভাবে বদলাতে হয়, উদ্ধৃতি চিহ্ন তুলে দিয়ে টু কিভাবে ব্যবহার করতে হয়, অবজেক্ট যোগ করা, প্লিজ বা কাইন্ডলি থাকলে কি করতে হবে, আর শেষে প্রোনাউন বা সর্বনামের পরিবর্তন। নিয়ম নম্বর 1, আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যেমন সেড বা সেড টু, সেটা ইনডিরেক্ট করার সময় বাক্যের অর্থ বা ভাব অনুযায়ী বদলে যাবে। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। বাক্যটা যদি আদেশ বোঝায়, তাহলে সেড টু বদলে হয়ে যাবে অর্ডার্ড বা কমান্ডেড, অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্টেড, আর উপদেশ বোঝালে হবে অ্যাডভাইজড। আসলে বাক্যের ভেতরের ভাবটা ধরতে পারাটাই আসল। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ক্যাপ্টেন বলেন স্ট্যান্ড স্টিল, মানে স্থির হয়ে দাঁড়াও। এটা যে একটা আদেশ তা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবার পরিবর্তনটা দেখুন, সেড হয়ে গেল অর্ডার্ড, কারণ ক্যাপ্টেন আদেশ দিচ্ছেন, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে বসল টু, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দেম টু স্ট্যান্ড স্টিল। একদম সহজ। এবার একটা অনুরোধের উদাহরণ দেখা যাক। প্লিজ শব্দটা দেখেই আমরা ধরে নিতে পারি যে এটা একটা অনুরোধ। সে তার মাকে বলছে, দয়া করে আমাকে টাকা দাও। ইনডিরেক্ট করার সময় একটা মজার জিনিস হয়, প্লিজ শব্দটা উঠে যায়, আর সেড টু বদলে রিকোয়েস্টেড বসে, কারণ প্লিজ শব্দটার যে ভাব সেটা রিকোয়েস্টেড ভার্বটার মধ্যে চলে আসে। চলুন এবার একটা মজার জিনিস দেখি, নেতিবাচক বা না বোধক আদেশগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। ডোন্ট বা নেভার দেখলে অনেকেই একটু ঘাবড়ে যায়, কিন্তু এর নিয়মটা খুবই সোজা। এর সূত্রটা তো আরও সহজ, শুধু টু এর আগে একটা নট বসিয়ে দিলেই কাজ শেষ। মানে যেখানে টু টক হতো সেখানে হয়ে যাবে নট টু টক। ক্লাসরুমের একটা খুব পরিচিত দৃশ্য, তাই না? শিক্ষক ছাত্রদের বললেন, কথা বলো না। এটা একটা স্পষ্ট নিষেধ বা নেতিবাচক আদেশ। পরিবর্তনে দেখুন, টোল্ড ব্যবহার করা হয়েছে, আর ডোন্ট টক হয়ে গেছে নট টু টক। কি খুব সহজ মনে হচ্ছে না? আর এখানে একটা দারুণ টিপস আছে। এই নেগেটিভ বাক্যগুলো পরিবর্তনের কিন্তু দুটো উপায় আছে। প্রথমটা তো আমরা দেখলাম, নট টু ব্যবহার করা, আর দ্বিতীয় আরেকটু জোরালো উপায় হল ফরবিড বা নিষেধ করার শব্দটি ব্যবহার করা। তবে মনে রাখতে হবে, যখন ফরবিড ব্যবহার করা হয় তখন কিন্তু আর নট বসে না, কারণ ফরবিড শব্দটির মধ্যেই না লুকিয়ে আছে। দুটোই কিন্তু একদম সঠিক। এবার আমরা এমন একটা অংশে আসছি যেটা পরীক্ষকদের খুব পছন্দের একটা জায়গা, লেট দিয়ে শুরু হওয়া বাক্য। এর নিয়মটা একটু আলাদা, আর এখান থেকে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসে।
লেট দিয়ে শুরু হওয়া বাক্য আসলে দুই রকমের হয়। যদি লেট মি বা লেট হিম দিয়ে অনুমতি বোঝায় তাহলে আমরা অ্যালাউড বা পারমিটেড ব্যবহার করি। কিন্তু যদি লেটস বা লেট আস দিয়ে কোনো প্রস্তাব বোঝায় তাহলে কিন্তু সাজেস্টেড বা প্রপোজড ব্যবহার করতে হয়, আর তখন বাক্যের গঠনটাও পুরোপুরি বদলে যায়। প্রথম ধরনের একটা উদাহরণ দেখি। অফিসার বললেন, ওকে, ভেতরে আসতে দাও। এখানে পরিষ্কারভাবে একটা অনুমতি দেওয়া হচ্ছে। দেখুন, এখানে স্যাড বদলে অ্যালাউড ব্যবহার করা হয়েছে, আর তারপর টু এন্ট্রি বসেছে। এই নিয়মটা কিন্তু তুলনামূলকভাবে বেশ সহজ। এবার আসি দ্বিতীয় ধরনে। রিয়া বলল, চলো কাজটা শুরু করি। এটা কোনো অনুমতি নয়, এটা একটা প্রস্তাব বা সাজেশন। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে টু ব্যবহার হয়নি, বরং সাজেস্টেডের পর দ্যাট বসেছে, আর তারপর উই শুড ব্যবহার করা হয়েছে। পরীক্ষার জন্য এই গঠনটা মনে রাখা কিন্তু খুবই জরুরি। চলুন এবার কিছু অ্যাডভান্সড লেভেলের জিনিস দেখা যাক। এগুলোকে বলা যেতে পারে এক্সাম ট্র্যাপ, মানে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এগুলো দেওয়া হয়। এগুলো আয়ত্ত করতে পারলে কিন্তু অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকা যাবে। পরীক্ষায় কিছু বাক্য দেখতে অন্যরকম লাগলেও সেগুলোর ভেতরের অর্থটা কিন্তু ইম্প্যারেটিভের মতোই হয়। যেমন উড ইউ দিয়ে শুরু হওয়া কোনো ভদ্র অনুরোধ, বা ইউ শুড দিয়ে দেওয়া উপদেশ, কিংবা ইউ মাস্ট দিয়ে দেওয়া কোনো জোরালো আদেশ। এই উদাহরণটা দেখুন। বাক্যটা দেখতে একটা প্রশ্নের মতো, কিন্তু এর মাধ্যমে কি আসলেই কিছু জানতে চাওয়া হচ্ছে? না, এর মাধ্যমে একটা অনুরোধ করা হচ্ছে। লোকটি আসলে জানালাটা খুলতে বলছে। তাই ইনডাইরেক্ট করার সময় এটাকে প্রশ্ন হিসেবে দেখলে চলবে না, অনুরোধ হিসেবেই পরিবর্তন করতে হবে। স্যাড বদলে তাই রিকোয়েস্টেড হবে, আর বাক্যটা একটা সাধারণ বিবৃতিতে পরিণত হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা কিছু শেখা হলো সেগুলোকে এবার এক জায়গায় নিয়ে আসা যাক, যাতে পরীক্ষার আগে খুব সহজে এক ঝলকে পুরোটা মনে করে নেওয়া যায়। এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার সারমর্ম। এখানে বাক্যের ধরন, রিপোর্টিং ভার্ব আর উদাহরণ সব এক জায়গায় দেওয়া আছে। প্রয়োজনে এখানে একটু থেমে এই টেবিলটা ভালোভাবে দেখে নেওয়া যেতে পারে। পরীক্ষার ঠিক আগে এটা একবার চোখ বুলিয়ে নিলেই কিন্তু সব নিয়ম মনে পড়ে যাবে। আর এগুলো হলো সেই ম্যাজিক ফর্মুলা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই ছোট ছোট সূত্রগুলোই কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয়। এগুলো মনে রাখলে উত্তর দিতে এক মুহূর্ত দেরি হবে না। ঠিক আছে, অনেক তো শেখা হলো, এবার একটু অনুশীলন করা যাক, তাই না? একটা প্রশ্ন দিচ্ছি, এর সঠিক উত্তর কি হবে সেটা একটু ভেবে দেখুন তো। বাক্যটি হল, প্লিজ লিভ মি অ্যালোন, শি সেড। সঠিক উত্তর হল, শি রিকোয়েস্টেড মি টু লিভ হার অ্যালোন। আশা করি সবাই এটাই ভেবেছিলেন। দেখুন, এখানে প্লিজ থাকার কারণে সেড বদলে রিকোয়েস্টেড হয়েছে, আর বাকিটা তো আমাদের শেখা মূল সূত্র মেনেই পরিবর্তিত হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তো আমাদের আয়ত্তে চলে এলো, কিন্তু প্রশ্নবোধক বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো কি মনে আছে? পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি কেমন? এটা কিন্তু ভাবার বিষয়।